আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ২০২৫ সালে পড়া আমার সবগুলো বই নিয়ে কথা বলবো। এই ধরনের ভিডিও অর্থাৎ ইয়ার এন্ডিং রিডিং লিস্ট ভিডিও সবাই সাধারণত বছরের শেষের দিকে তৈরি করে থাকে, অর্থাৎ ডিসেম্বরের দিকে। কিন্তু আমি আসলে কোনোভাবে সময় করে উঠতে পারিনি গত বছর, যার কারণে এই ভিডিওটি আসলে বানাতে আমার অনেক দেরি হয়ে গেল। নতুন বছর শুরু হয়ে প্রায় ১.৫ মাস পার হয়ে যাওয়ার পরে আমি আসলে এই ভিডিওটি তৈরি করছি। তো যাই হোক, আশা করি আপনারা এটাকে পজিটিভলি নেবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক। আজকের এই ভিডিওটি আমি শুরু করব কয়েকটি ক্লাসিক নভেল দিয়ে আর কি, যেগুলো আমি ২০২৫ সালে পড়েছিলাম। এর মধ্যে ৪টি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যার প্রথমটি হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় ২০২৫ সালের একদম শুরুর দিকে আমি পড়েছিলাম। যদিও অনেকে বলে থাকেন যে এটি হচ্ছে ছোটদের জন্য লেখা একটি কিশোর উপন্যাস, কিন্তু আসলে আমি যখন এটা পড়ে শেষ করেছিলাম আমার আসলে এটা কিশোর উপন্যাস বলে মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমি আমার এই বয়স অনুযায়ী যত কিশোর উপন্যাস পড়েছি তার মধ্যে এটা একটা বেস্ট কিশোর উপন্যাস বা নভেল ছিল। তো এটা ২০২৫ সালে পড়া, অর্থাৎ চাঁদের পাহাড় আমার কাছে খুবই স্পেশাল একটা বই। এবং এই বই পড়ার পরে আমার আসলে পৃথিবী দেখার যে ইচ্ছা বা ঘুরে বেড়ানোর যে ইচ্ছা, ভ্রমণ করার যে ইচ্ছা, সেটা বেড়ে গেছে কয়েক হাজার গুণ। সো এই বইটা ২০২৫ সালে পড়া আমার কাছে একটা ওয়ান অফ দ্য বেস্ট বুক। যারা পড়েন নাই তাড়াতাড়ি পড়ে ফেলুন। এরপরে আমি যে বইটা পড়েছিলাম সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বই, সেটা হচ্ছে মিসমিদের কবচ। এটা হচ্ছে গ্রামীণ পটভূমিতে লেখা একটি ডিটেকটিভ নভেল বা গোয়েন্দা উপন্যাস। এটাও বলা যায় যে অনেকটা কিশোর উপন্যাস ধাঁচের, তবে এটা সবাই পড়তে পারবে বলে আমি আশা করি। আচ্ছা, এরপরে হচ্ছে মরণের ডঙ্কা বাজে। মরণের ডঙ্কা বাজে বলা হয়ে থাকে যে এটাও নাকি কিশোর উপন্যাস, কিন্তু আসলে এটা কিশোর উপন্যাস না আমার যতটুকু মনে হয়। আর এই বইয়ের যে কাহিনী সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পূর্ববর্তী সময়ে, অর্থাৎ ১৯৩৯ সালের পূর্ববর্তী সময়ে চীন জাপান যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের উপরে লেখা এই বইটা। অনেকেই মনে করেন যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে লেখা, আসলে কিন্তু তা নয়। এটা হচ্ছে চীন জাপান যুদ্ধের উপরে এই বইটি লেখা হয়েছে। তো খুব ভালো একটা গল্প, যারা পড়েন নাই পড়ে ফেলুন। এরপরের যে বইটা সেটা হচ্ছে হীরা মানিক জলে। এটাও একটা কিশোর উপন্যাস, অর্থাৎ গুপ্তধন খোঁজার অভিযানে যায় কয়েকজন যুবক, সেই একটা গল্প। এবং এটার বইটার উপরে কিন্তু লেখা আছে কিশোর অ্যাডভেঞ্চার। এটা ছোটদের জন্য লেখা হলেও বড়রা পড়তে আসলে কোনো সমস্যা নেই। পরবর্তীতে যে বইটা পড়েছিলাম সেটি হচ্ছে মেম সাহেব। এটা হচ্ছে নিমাই ভট্টাচার্যের। এটা একটা প্রেমের উপন্যাস, ধরে নেওয়া যায় যে এটা একটা প্রেমের উপন্যাস। বেশ আলোচিত একটা বই, এবং বাংলা সাহিত্যের পাঠকেরা এই বইটি পড়েন নাই এরকম পাঠক হয়তো খুব কমই রয়েছেন। তো আমিও ফাইনালি বইটা পড়ে ফেলেছি ২০২৫ সালে। আমার কাছে আসলে গল্পটা আহামরি ওরকম মনে হয়নি, তবে যেহেতু এই বই নিয়ে প্রচুর আলোচনা হয় পাঠক মহলে, সো আমি আসলে বইটা সেজন্যই পড়ে ফেলেছিলাম। মোটামুটি ভালো বই। ক্লাসিক থেকে আমরা একেবারে শিফট করে চলে যাব হচ্ছে থ্রিলারে। ২০২৫ সালে আমি যে থ্রিলারটা সর্বপ্রথম পড়েছিলাম সেটি হচ্ছে নেমেসিস, যে বইটা আমি ২০১৯ সালে আরও একবার পড়েছিলাম, অর্থাৎ সর্বপ্রথম পড়েছিলাম ২০১৯ সালে, এবং ২০২৫ সালে এটা আমি আবার রিড করি। তার কারণ হচ্ছে ২০২৫-এ আমি একটা রিভিউ লিখেছিলাম এই বইটার উপরে। তো সেই রিভিউটা লেখার জন্য আসলে বইটা আমার আবার পড়তে হয়। তো এটা আমার মনে হয় যে যারা থ্রিলার পাঠক আছেন বাংলা সাহিত্যের বর্তমান সময়ের, তারা সবাই এই বইটা পড়ে ফেলেছেন। এই বইটার প্রায় ১৬টার মতো মুদ্রণ প্রকাশিত হয়েছে। সো হিউজ পাঠক এই বইটা গ্রহণ করেছেন এবং তারা পড়েছেন এবং তাদের মতামত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তারা দিয়ে থাকেন। সো এটা ২০২৫ সালে পড়া আমার প্রথম থ্রিলার, যদিও রিড ছিল। আচ্ছা, এরপরে যেটা পড়েছিলাম সেটি হচ্ছে জাল। জাল মোহাম্মদ নাজিমুদ্দিনের আরও একটি আমার মনে হয় যে আন্ডাররেটেড একটা থ্রিলার, কারণ এটাও বেশ জমজমাট একটা থ্রিলার। এটাতে হচ্ছে একজন প্লে বয় টাইপের একটা ছেলে, সে হঠাৎ করে একটা অদ্ভুত রকমের বিপদে জড়িয়ে যায় এবং তারপরে আসলে তার জীবনে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। এবং এই যে টম অ্যান্ড জেরির মতো উত্থান পতন, মানে বিভিন্ন ধরনের ঘটনা একটা থ্রিলারে যেরকম থাকে আর কি,
এটাও আমার কাছে খুবই ভালো একটা গল্পের বা কাহিনীর বই বলে মনে হয়েছে, চাইলে পড়তে পারেন। আচ্ছা, এরপর 2025 সালে আমার পড়া ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার, যদিও এটাকে আসলে লেখক থ্রিলার বলছেন না, আমি নিজেও এটাকে থ্রিলার বলবো না, তবে লেখক এই ধরনের থ্রিলারের এক ধরনের নাম দিয়েছেন, সেটা হচ্ছে সামাজিক থ্রিলার। তো এই বইটা হচ্ছে শরীফুল হাসানের বাতাসে বৃষ্টির ঘ্রাণ। খুবই অসাধারণ অনবদ্য একটা গল্পের বই বা কাহিনীর বই। তো এটা একটা থ্রিলার আমার কাছে মনে হয়েছে থ্রিলারের মতো, তবে প্রচলিত ধারার যে থ্রিলার মারমার কাট গোলাগুলি মারামারি ওই রকম না, এটা অনেকটা সমাজের আমাদের দৃষ্টির আড়ালে ঘটে যাওয়া অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমরা ফিল করি না বা আমরা খোলা চোখে দেখতে পাই না। তো সেরকম একটা ঘটনা নিয়ে হচ্ছে আসলে এই বইটা লেখা হয়েছে। খুব তাড়াতাড়ি বইটির আমি একটা বিস্তারিত রিভিউ তো করব, তো সেই ভিডিওতে আমি এই বইটি সম্পর্কে একদম বিস্তারিত জানাবো। থ্রিলারের পর এবার আমরা দেখব ওয়েস্টার্ন জনরার কিছু বই। ওয়েস্টার্ন আমার সবচেয়ে ফেভারিট জনরাদের মধ্যে অন্যতম। তো এই ওয়েস্টার্ন সিরিজের আমি টোটাল হচ্ছে 2025 সালে 5টা বই পড়েছিলাম। প্রথমটা হচ্ছে তারক রায়ের সংকল্প। এটা একদমই নতুন লেখা একটি উপন্যাস, অর্থাৎ 2025 লেখা, বেশ ভালো একটা গল্প এবং এটা সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় যে বইটা পড়েছিলাম সেটি হচ্ছে ধূসর সীমান্ত। এটাও সেবা প্রকাশনীর বই এবং এটা লিখেছেন হচ্ছে মামুন আবদুল্লাহ। এটা হচ্ছে একটা হচ্ছে জার্নির গল্প, মানে কোনো একটা জায়গা থেকে গুপ্তধন বা কিছু স্বর্ণ নিয়ে একটা দল যাচ্ছিল অন্য একটা জায়গায়, কোনো একটা গন্তব্যে, এবং সেখানে তাদের পথে যে ধরনের বিপদ আপদ হচ্ছিল বা যে ধরনের ঘটনা ঘটছিল সেইগুলো নিয়ে হচ্ছে এই বইটা। খুবই অসাধারণ একটা গল্প। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বেপরোয়া। হ্যাঁ, বেঙ্গল প্রকাশনী থেকে প্রকাশিত মাসুদ আনোয়ারের বেপরোয়া। এটা আসলে পুরোপুরি ওয়েস্টার্ন বলা যায় না, এটাকে আসলে অনেকটা রোমান্টিক ওয়েস্টার্ন বলা যেতে পারে, একটা প্রেমের উপন্যাস বলা যায় এটাকে। তো এটা আমি অনেক মুগ্ধ হয়ে পড়েছিলাম এবং খুবই পেজ টার্নার এই বইটা, এবং এটা হাতে নিয়ে মানে পড়া শুরু করলে আসলে শেষ না করে রাখা যায় না, এরকম একটা ইয়া। তো খুবই ভালো লেখা এটা। 2025 সালে পড়া আমার অন্যতম বেস্ট একটা ওয়েস্টার্ন ছিল হচ্ছে মাসুদ আনোয়ারের বেপরোয়া। আচ্ছা, এরপরে রওশন জামিলের জলদস্যু পড়েছিলাম 2025 সালের মাঝামাঝিতে। তো জলদস্যুটা এত অসাধারণ, মানে এটার লেখা এত ডিটেলস যে আমি কী বলবো, মানে আমি আসলে মুগ্ধ হয়ে গেছিলাম যে একটা ছোট্ট বই, ছোট্ট উপন্যাস ওয়েস্টার্ন জনরা, এবং সেটার লেখা এত গুছানো। আসলে রওশন জামিল বলেই হয়তো সেটা সম্ভব, যদিও রওশন জামিলের খুব বেশি লেখা আমি পড়িনি, কিন্তু উনার অসংখ্য আমি প্রশংসা শুনেছি বিভিন্ন পাঠকদের কাছ থেকে। তো এটা ছিল 2025 সালে পড়া আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস্টার্ন। আচ্ছা, এরপরে হচ্ছে শওকত হোসেনের দখল পড়েছিলাম। এটাও বেঙ্গল প্রকাশনী থেকে প্রকাশিত এবং এটাও আগেরটার মতোই, এবং আগেরটা যেরকম অনেক ডিটেল ছিল, এটাতে অতটা ডিটেলস না থাকলেও বা অনেক ঘটনা না থাকলেও এটা লেখাটা খুবই ঝরঝরে এবং খুবই সহজ। আমরা ওয়েস্টার্নগুলো সাধারণত হয়ে থাকে বিদেশি কোনো একটা জায়গার মানে গল্প, মানে বিদেশি পটভূমিতে লেখা। তো আমাদের অনেকেরই সেগুলো বর্ণনা বুঝতে একটু কঠিন হয়, কিন্তু এই বইটা বা এই যে লেখক শওকত হোসেন বা রওশন জামিল, ওনারা এমনভাবে লেখেন যে আসলে বুঝতে কোনো প্রকার সমস্যা হয় না। ওয়েস্টার্নের পর আমরা চলে যাব হচ্ছে মাসুদ রানা সিরিজে। মাসুদ রানা সিরিজে টোটাল 3টা বই পড়েছিলাম 2025 সালে। তো প্রথম বইটা ছিল হচ্ছে মরণ ছোবল। মরণ ছোবল হচ্ছে মাসুদ রানাকে নিয়ে লেখা 5টি গল্পের সংকলন। মোটামুটি ভালো, তবে আমার মাসুদ রানার ডিটেলস মানে উপন্যাসগুলো পড়তেই আসলে বেশি ভালো লাগে। দ্বিতীয় যে বইটি পড়েছিলাম সেটি হচ্ছে ডার্টি গেম। এটা হচ্ছে কোনো এক ধনকুবের সে একটা গেম লঞ্চ করে, যেটাতে একদম হিউম্যান গেম যেটাকে বলা হয়, মানুষেরাই নিজেরা নিজেদের এনিমি ভেবে গেম খেলে, হত্যা করে বা এরকম আরও অনেক ধরনের ঘটনা আছে। তো সেইখানে মাসুদ রানা কোনো না কোনোভাবে জড়িয়ে যায় এবং সেখান থেকে সে কিভাবে উদ্ধার পায় এবং সেই যে গেমের যে মানে বিষয়টা সেটা সে কীভাবে ধ্বংস করে সেটা নিয়ে হচ্ছে এই ডার্টি গেম।
মোটামুটি ভালো। আচ্ছা, এবং ফাইনালি 2025-এর শেষের দিকে এসে যেটা পড়েছিলাম, একদম সর্বশেষ বই 2025 সালে পড়া, সেটা ছিল হচ্ছে অশনি সংকেত মাসুদ রানা। এটা আমি অনেক দিন ধরে পড়েছিলাম, কারণ এই বইটা পড়ার সময় আমার আরও অনেক ধরনের কাজ ছিল। তো এটা আমি ধীরে ধীরে পড়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছে অন অ্যাভারেজ যেরকম সেরকমই। মাসুদ রানা সিরিজের পর এবার আমরা চলে যাব হচ্ছে বিমল কুমারের রহস্য অ্যাডভেঞ্চার সিরিজে, অর্থাৎ হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমারকে নিয়ে লেখা যে 31টা বা 30টার মতো গল্প রয়েছে, গল্প এবং উপন্যাস মিলিয়ে, সেগুলো নিয়ে। তো সেগুলো পড়েছিলাম 2025 সালে। তো প্রথমে আমি যেটা পড়েছিলাম সেটি হচ্ছে যখের ধন, এবং দ্বিতীয়টা হচ্ছে আবার যখের ধন, তৃতীয়টা হিমালয়ের ভয়ঙ্কর, এবং চতুর্থ হচ্ছে সূর্যনগরের গুপ্তধন। আচ্ছা, এই 4টা চটি বই, মানে এই ছোট বইগুলো পড়ার পর আমার যেটা মনে হয়েছিল যে হেমেন্দ্র কুমারের এই বিমল কুমার বা কুমার বিমলের যে রহস্য অ্যাডভেঞ্চার, সেগুলো আমাকে সবগুলো পড়তে হবে। তো এই 4টা বই প্রিমিয়াম পাবলিকেশনের, এবং এগুলোর খুবই কম দাম, আমি কম দামে কিনেছিলাম। তো এইগুলো পড়ার পর আমার মনে হয়েছিল যে বিমল কুমারের সব গল্প বা উপন্যাস আমাকে পড়ে ফেলতে হবে, যার কারণে হচ্ছে আমি বিমল কুমারের যে সমগ্র, অর্থাৎ উপকথা প্রকাশনী থেকে প্রকাশিত যে বিমল কুমার রহস্য অ্যাডভেঞ্চার সমগ্র, এই পুরো 2 খণ্ড আমি কিনেছিলাম। এবং 2 খণ্ড কেনার পরে আমি দেখছিলাম যে এই 2 খণ্ডে টোটাল 30টা গল্প রয়েছে, অর্থাৎ 21টা উপন্যাস এবং 9টার মতো গল্প। তো এই দুইটা মিলে, তো এটা খুবই কম দাম ছিল, এটা মাত্র 400 টাকা দিয়ে আমি কিনেছিলাম। এখন 400 টাকায় পাওয়া যায় কিনা আমি জানি না। তো এর 2 খণ্ড কিন্তু আমি পড়ে শেষ করতে পারিনি 2025-এ, শুধু এই 1 নাম্বার খণ্ডটা আমি পড়ে শেষ করেছিলাম। অর্থাৎ এই খণ্ডে সর্বমোট 10টা উপন্যাস রয়েছে। উপন্যাসগুলো হচ্ছে যখের ধন, মেঘদূতের মর্তে আগমন, ময়নামতির মায়াকানন, আবার যখের ধন, আমাবস্যার রাত, হিমালয়ের ভয়ঙ্কর, সূর্যরঙ্গরীর গুপ্তধন, অসম্ভবের দেশে, নীল সায়রের অচিনপুরে, সোনার পাহাড়ের যাত্রী। তো এর মধ্যে আমার যে উপন্যাসগুলো খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যখের ধন। এটা যখের ধনটা অসাধারণ ছিল। আবার যখের ধন, এটা খুবই অসাধারণ ছিল। আর হচ্ছে সোনার পাহাড়ের যাত্রী। আর আরেকটা হচ্ছে সূর্যরগরীর গুপ্তধন এবং হিমালয়ের ভয়ঙ্কর। টোটালে 6টা গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। আর বাকিগুলো অনেকটা হচ্ছে সায়েন্স ফিকশন ধর্মী, তো সেগুলো মোটামুটি অনেকেরই ভালো লাগে, অনেকেরই লাগে না। কিন্তু এই যেগুলো হচ্ছে গুপ্তধন খোঁজার জন্য যেগুলো অ্যাডভেঞ্চার করেছিল বিমল কুমার, সেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আশা করি 2026 সালে বিমল কুমার সমগ্রের পরবর্তী যে 11টি উপন্যাস এবং 9টি গল্প এই খণ্ডে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় খণ্ডে, সেটা পড়ে শেষ করে ফেলতে পারবো। এখন কিছু সিরিয়াস বই নিয়ে কথা বলবো। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আফটার ইউরোপ। আফটার ইউরোপ 2025 সালে পড়া আমার মোটামুটি একটা রাজনৈতিক সিরিয়াস ধর্মী লেখা বই। তো এই বইটাতে যেটা বলা হয়েছে বা বিষয়বস্তু এই বইটার, সেটা হচ্ছে যে আধুনিক ইউরোপ সেটা আমরা যেভাবে দেখি সেটাই কি আসলে মানে ইউরোপের মূল বাস্তবতা, নাকি এই আমাদের দেখা যে ইউরোপ তার ভেতরেও অন্য কোনো ঘটনা আছে বা অন্য কোনো কিছু আছে। তো সেটা আচ্ছা, এই বইটা লেখা হয়েছে যে টপিকসের উপরে, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান যে দেশগুলো তাদের মধ্যে প্রত্যেকটা দেশেরই অন্য একটা দেশের সাথে এক ধরনের সংঘাত রয়েছে, যেগুলো আসলে তারা ওইভাবে প্রকাশ করে না। তো আসলে আধুনিক ইউরোপ কি এইরকমই তাদের মানে যেভাবে ইউরোপীয় ইউনিয়ন হয়ে তারা একসাথে আছে এভাবেই থাকবে, নাকি আসলে ইউরোপ ভেঙে যাচ্ছে বা আস্তে আস্তে তাদের মধ্যে ভাঙন তৈরি হচ্ছে, সেই বিষয়টা নিয়েই হচ্ছে এই বইটা। ইউরোপের অভ্যন্তরীণ নানা বিষয়, ইউরোপ কিভাবে ভেঙে পড়ছে, ইউরোপের অর্থনীতি, ইউরোপের রাজনৈতিক বাস্তবতা, সব কিছু মিলেই হচ্ছে আফটার ইউরোপ। এই বইটা লিখেছেন হচ্ছে ইভান ক্রাস্তেভ, অনুবাদ করেছেন শাহেদ হাসান, এবং এটা ফাউন্টেন প্রকাশনী থেকে প্রকাশিত। মাত্র 206 টাকা মূল্যের একটি বই, এবং এই বইটার টোটাল পৃষ্ঠা হচ্ছে 110। তো যারা ইউরোপ সম্পর্কে জানতে চান একদম নির্মোহ দৃষ্টিতে, তারা এই বইটা পড়তে পারেন। আচ্ছা, এরপরে যেটা পড়েছিলাম সেটি হচ্ছে ইসরায়েলের ঐতিহাসিক পটভূমি। এটা ফিলহাল প্রকাশনী থেকে প্রকাশিত। তো এটা হচ্ছে ইসরায়েলের যে উত্থান পতন, এবং অর্থাৎ বনি ইসরায়েল থেকে বর্তমান সময় পর্যন্ত ইসরায়েলের মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে তাদের সম্পর্কে মোটামুটি ইতিহাস সব কিছু বর্ণনা করা হয়েছে এই বইটিতে।
তো চাইলে পড়তে পারেন। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে বিশ্ব যেভাবে ইহুদিদের দখলে, অর্থাৎ ইহুদিরা কিভাবে সারা পৃথিবীতে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে এবং তারা আসলে কিভাবে এই জায়গাগুলো মানে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করছে তার উপরে হচ্ছে বেস করে এই বইটা লেখা। এবং চতুর্থ যে বইটা সেটা হচ্ছে গ্লোবাল জায়নিজম, অর্থাৎ ইহুদিদের যে জায়নবাদী নীতি বা তাদের যে জায়নিজম যে তত্ত্ব থিওরি আসলে সেটা তারা কিভাবে এস্টাবলিশ করছে বা আসলে সেটা নিয়ে তারা কিভাবে কাজ করছে সারা পৃথিবীব্যাপী, তো সেইটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে এই বইটা লেখা। তো এই তিনটা বই কিন্তু আসলে একটা কম্বো ছিল, মানে এটা ফিলহাল প্রকাশনীর একটা কম্বো ছিল, এই তিনটা বই একসাথে প্রকাশিত হয়েছিল এবং আমি এই তিনটা বই প্যাকেজ আকারে কিনেছিলাম। তো বেশ ভালো বই, তবে আসলে আমার কাছে প্রোডাকশন খুব বেশি ভালো লাগেনি, কারণ বইগুলো কেমন যেন ওই কাগজ ভিজে গেলে যেরকম হয় ভেতরে অনেকটা সেরকম আর কি। এর কারণ হয়তো যে আঠা দিয়ে বাঁধাই করা হয়েছে সেই আঠার কোয়ালিটি হয়তো অতটা ভালো ছিল না, বাদ বাকি বইগুলো বেশ ভালো। আচ্ছা, তো এই হলো সিরিয়াস বা রাজনৈতিক বিষয়ের বই। এরপরে দেখাবো হচ্ছে যে 2025 সালে পড়া আমার 4টি আত্মোন্নয়নমূলক বই বা সেলফ ডেভেলপমেন্ট বুকস। সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স। যদিও ডোপামিন ডিটক্স আমি অনেক আগে একবার পড়েছিলাম এবং 2025-এ এটা আবার পড়েছি। খুবই ছোট্ট একটা বই, মাত্র এটা হচ্ছে 78 পৃষ্ঠার বা 80 পৃষ্ঠার একটা বই এবং ক্রাউন সাইজে। এটা 1-1.5 ঘন্টার মধ্যে আপনি পড়ে ফেলতে পারবেন। খুবই সহজ স্বাভাবিক সাধারণ একটা বই এবং এটার হচ্ছে যে মানে বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে মানে কাজে মন বসাতে পারি না, মানে এলোমেলো আমরা কি করব না করব সিদ্ধান্ত নিতে পারি না। তো এই এলোমেলো মনকে আসলে আমরা কিভাবে গুছাবো বা কোনো একটা কাজের জন্য কিভাবে স্থির করব সেই বিষয়টা নিয়ে হচ্ছে ডোপামিন ডিটক্স আলোচনা করেছে। আর 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট হচ্ছে যে আপনি কিভাবে কাজ করবেন, সেই কাজের যে পরিকল্পনাটা সেটা কিভাবে করবেন সেটার উপরে হচ্ছে বেস করে এটা লেখা। আর এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন, মানে ইমিডিয়েট অ্যাকশনটা হচ্ছে যে আপনি ধরুন মানে অনেক অলস ব্যক্তি আছে যারা আসলে মানে করব করে ওঠে না, তো সেইটা আপনি কিভাবে খুব তাড়াতাড়ি কাজে নেমে পড়তে পারবেন তার উপরে আলোচনা করা হয়েছে এই বইটিতে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে পাওয়ারফুল ফোকাস। তো এই যে ধরুন আপনি কাজ শুরু করেছেন সেটাকে আপনি মানে সেই কাজে কিভাবে ফোকাসটা ধরে রাখবেন সেটার উপরে বেস করে হচ্ছে এই বইটা লেখা হয়েছে এবং বইগুলো খুবই ছোটো ছোটো, আপনার পড়তে হয়তো সর্বোচ্চ 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, এর মধ্যে আপনি পড়ে ফেলতে পারবেন। তো চাইলে পড়তে পারেন। আর আত্মোন্নয়নমূলক বই পড়ে আসলে কারো জীবন পাল্টে গেছে বলে মানে আমার জানা নাই। আসলে বই পড়ে কখনো জীবন পাল্টায় না। সো মানে যদি কেউ স্কিল শেখার জন্য পড়তে চান বা আসলে মেথড শেখার জন্য পড়তে চান তাহলে পড়তে পারেন, ভালো বই। 2025 সালে আমি লতিফুল ইসলাম শিবলির বেশ কিছু বই পড়েছিলাম। লতিফুল ইসলাম শিবলির বইগুলো সাধারণত ফ্যাক্ট বেজ ফিকশন হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তিনি কিছু কাল্পনিক ক্যারেক্টারের মাধ্যমে কোনো একটা ফিকশন লিখে থাকেন। লতিফুল ইসলাম শিবলির প্রথম যে বইটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে দারবিশ। দারবিশ হচ্ছে যে 60, 70 বা 80-র দশকে যে আমেরিকান যে কালচার, মানে তারা যে অ্যান্টি কালচার একটা মুভমেন্ট সেখানে চলছিল, হিপ্পি আন্দোলন। তো সেই সময় বাংলাদেশের একজন লোক মানে একটা ছেলে সে হচ্ছে ডাক্তারি পড়াশোনা করার জন্য আমেরিকাতে যায় এবং সেখানে গিয়ে আসলে সেও ওই হিপ্পি আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে এবং সেখানে সে আমেরিকান এক মেয়ের প্রেমেও পড়ে এবং তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়। তো এই লোকটা আবার কোনো এক সময় বাংলাদেশে ফিরেও আসে। তো আসলে এরকম একটা ঘটনা নিয়ে হচ্ছে এই বইটি লেখা। আমি প্রথম পড়েছিলাম মেবি 2019 সালে এই বইটা এবং 2025 আমি এটা আবার পড়েছি কারণ আমার খুবই ভালো লেগেছিল কাহিনিটা এবং এটা নিয়েও একটা রিভিউ লেখার প্রয়োজন ছিল। তো খুবই ভালো একটা বই ছিল এটা এবং এই বইটা পড়ার পর আমি লতিফুল ইসলাম শিবলির বাকি বইগুলো পড়ার জন্য আগ্রহী হয়েছিলাম। তো দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে দখল। দখল হচ্ছে যে ট্যাগলাইনটা হচ্ছে যে শহরের ভেতরে এক গোপন শহর দখলের লড়াই। অর্থাৎ এটা বলা যায় যে অনেকটা প্রেমের উপন্যাস, তবে দুইজন এরকম ব্যক্তির প্রেম, অর্থাৎ কোনো একজন মেয়ের জন্য এরকম দুইজন মানুষের প্রেম, এবং সেটা হচ্ছে খুবই আন্ডারওয়ার্ল্ডের যে মানুষজন তাদের প্রেমের গল্প। এবং এই যে প্রেম এটা আসলে শেষ পর্যন্ত কি পরিণতি নিয়ে আসে
সেটা নিয়ে হচ্ছে দখল। তো যারা পড়েছেন তারা তো জানেনই, আর যারা পড়েননি তারা পড়তে পারেন, খুবই ভালো একটা বই এবং আমার মনে হয় যে বইটা আন্ডার রেটেড একটা বই। আচ্ছা, এরপরে যেটা পড়েছি সেটা হচ্ছে আসমান। আসমান একটা অসাধারণ কাহিনী। এটা হচ্ছে যে আমেরিকান একটা জেল থেকে একজন বাংলাদেশি বেশ কিছু বছর জেল খাটার পর সেখান থেকে মুক্তি পায় এবং এটা বাংলাদেশ সরকারকে জানানো হয় যে আপনার দেশের একজন নাগরিক আমাদের দেশে জেল খেটে এরকম তার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি মানে আপনারা তাকে ফেরত নেন। কিন্তু আসলে বাংলাদেশ সরকার বলে দেয় যে না, তাকে ফেরত নিবে না বাংলাদেশ। তো এরপর আসলে সেই লোকটা কী হয়, কোথায় যায়, কিভাবে যায়, কি করে, তার জীবনে আসলে কি নাটকীয় পরিবর্তন ঘটে। একজন মানুষ তো এমনি এমনি জেল খাটেনি, তার অবশ্যই কিছু কারণ ছিল। তো এইসব বিষয় নিয়ে হচ্ছে এই বইটা, খুবই ভালো একটা কাহিনী। যারা পড়েন নাই তারা পড়বেন, মাত্র 100 টাকায় মেবি এই বইটা পাওয়া যায় বাজারে। আচ্ছা, এরপরে যেটা বলেছিলাম সেটি হচ্ছে রাখাল। রাখাল হচ্ছে হিন্দু ধর্মের একটা খুবই হৃদয় বিদারক বা অমানবিক যে প্রথা ছিল, সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথার ওপরে লেখা এই বইটা। এই বইটা হচ্ছে যে একটা মেয়ে, সে কোনো না কোনোভাবে মানে তার হাজব্যান্ড মারা যায় এবং তাকেও সতীদাহ মানে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে সে কোনো না কোনোভাবে পালিয়ে যায়। তো পালিয়ে সে কোথায় যাবে? সে পালিয়ে যায় মানে কোনো একটা পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকে এবং সেখানে তার এক মুসলিম রাখাল ছেলের সাথে পরিচয় হয় এবং সেখানে তাদের মধ্যে এক ধরনের প্রণয় বা প্রেম হয়। এবং শেষ পর্যন্ত পরিণতি কী হয় সেটা জানার জন্য অবশ্যই বইটা পড়তে হবে। আমার কাছে মনে হয়েছে গল্পটা অনেকটা মন খারাপ করে দেওয়ার মতো গল্প, তো ভালো গল্প। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ফ্রন্টলাইন। ফ্রন্টলাইন হচ্ছে অনেকটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে লেখা একটা বই, এতটুকুই বলবো, কারণ এখনও পুরোপুরি আমি এটা পড়ে শেষ করিনি। আচ্ছা, এরপরে হচ্ছে অন্তিম। অন্তিমটা হচ্ছে ইমাম মাহাদি বা তাকে নিয়ে যে এক ধরনের আলোচনা রয়েছে সারা পৃথিবীতে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে, সেই বিষয়টাকে নিয়ে হচ্ছে এই বইটা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে নূর। আর নূরটা লেখা হয়েছে হচ্ছে ফকির মজনু শাহকে নিয়ে, অর্থাৎ পলাশির যুদ্ধের পরের যে সময়টা, ওই সময়ের উপরে বেস করে, ওই সময়ের পটভূমিতে ফকির মজনু শাহের জীবনের উপর ভিত্তি করে এই উপন্যাসটা লেখা হয়েছে। সবগুলো বই অসাধারণ, পড়তে অসাধারণ, ঝরঝরে লেখা। তো আশা করি আপনারা পড়বেন এবং দেখবেন যে আসলে একটু ভিন্ন ধরনের ফিকশন কেমন লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা পড়েছিলাম সেটা লতিফুল ইসলাম শিবলির চতুর্থ কাব্যগ্রন্থ, সেটি হচ্ছে যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে। যদিও আমি আসলে কবিতা তেমন বুঝি না, তবুও এই বইটার প্রচ্ছদও আমার কাছে অসাধারণ লেগেছিল, যার জন্য এই বইটি আমি বইমেলা থেকে কিনেছিলাম। যাই হোক, এটার কবিতা কেমন সে বিচার আসলে আমি করতে পারবো না, কারণ আমি আসলে কবিতা হয়তো বিশ্লেষণ করা বা খুব বেশি আমি ভালো বুঝি না। তো যারা প্রতিবাদমূলক কবিতা পড়তে চান তারা এই বইটা কালেক্ট করতে পারেন, যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে, লতিফুল ইসলাম শিবলি। এরপরে আমি দেখাবো হুমায়ুন আহমেদের 3টা বই, যে 3টা বইকে হুমায়ুন আহমেদের সময় সিরিজের বই বলা হয়, যার প্রত্যেকটি বই আমি 2025 সালে পড়ে শেষ করে ফেলেছি। সেটি হচ্ছে মধ্যাহ্ন। এটি হচ্ছে ব্রিটিশ ভারতে ব্রিটিশদের যে শেষ সময়, সেই সময়ে বাংলা যে অঞ্চল, সেই অঞ্চলে আসলে মানুষের অবস্থান এবং তারা কী ভাবছে, কী করছে, নানান ধরনের গুজব, নানান ধরনের ঝগড়া ফ্যাসাদ এবং হিন্দু মুসলিম যে দাঙ্গা বা একজনের দোষ আরেকজনের ঘাড়ে কিভাবে চাপিয়ে দেওয়া, মানে সেই সমস্ত বিষয়টা নিয়ে হচ্ছে এই বইটা লেখা হয়েছে মধ্যাহ্ন। আমি আসলে মুগ্ধ হয়ে পড়েছি, কারণ এত অসাধারণভাবে ইতিহাস ফিকশনের মাধ্যমে জানা, এটা খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং দ্বিতীয় বইটা হচ্ছে মাতাল হাওয়া নিয়ে যদি স্পেশাল করে কিছু বলতে চাই বা এক্সট্রা করে বলতে চাই, তাহলে আমি শুধু এটাই বলবো যে 69-এর গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন নিয়ে লেখা বাংলাদেশের, আমার মনে হয় এটা একটা মানে অন্যতম সেরা বই। যদিও এই বইটার যে গল্প বা কাহিনী, সেটাকে আমার অনেকটা ডকুমেন্টারির মতো মনে হয়েছে। তবে এই বইয়ের শেষে এসে কিন্তু একটা চরম রকমের ধাক্কা খেতে হয়। আসলে হুমায়ুন আহমেদ বলেই হয়তো তিনি আসলে তার গল্পের এত সুন্দর একটা ফিনিশিং দিতে পারেন, যদিও সেই ফিনিশিং বা সমাপ্তিটা এতটাই হৃদয় বিদারক যে আসলে
পাঠককে থমকে যেতে হয়, হয়ে যেতে হয়। তো আমার আসলে সেরকমই হয়েছিল। খুবই অসাধারণ একটি বই মাতাল হাওয়া। তো যারা 69-এর গণ-অভ্যুত্থানের সাথে সেই সময়ের সামাজিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা কীরকম চলছিল বাংলাদেশে সেটা পড়তে চান তাহলে এই বইটা পড়তে পারেন। এবং ফাইনালি জ্যোৎস্না এবং জননীর গল্প হুমায়ূন আহমেদের। তো এই জ্যোৎস্না এবং জননীর গল্প আমার মনে হয় বাংলা সাহিত্যের পাঠকেরা অধিকাংশই এটা বইটা পড়ে ফেলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বেস করে হচ্ছে এই উপন্যাসটা, এবং অনেকেই বলে থাকেন যে মুক্তিযুদ্ধের উপরে লেখা যত উপন্যাস রয়েছে বাংলা সাহিত্যে তার মধ্যে এইটা একটা মানে টপ, মানে একদম উপরের দিকে থাকবে এই উপন্যাসটা। সো যারা জ্যোৎস্না এবং জননীর গল্প পড়েননি তারা পড়ে ফেলবেন, খুবই অসাধারণ। আর বইগুলো অনেক মোটা মোটা লাগলেও কিন্তু এই বইগুলো পড়তে আসলে খুব বেশি সময় লাগে না। আমি এটা মেবি 2 দিনে পড়ে শেষ করেছি, এটাও 2 দিনে পড়ে শেষ করেছি। খুব বেশি সময় লাগে না, কারণ লেখাগুলো এতটা পেজ টার্নার যে আসলে একবার পড়া শুরু করলে আসলে আর থামা যায় না। যদি আপনি আসলে ওই সময় বা ওই যে বিষয়গুলো মানে ইতিহাসের যে বিষয়গুলো সম্পর্কে যদি আপনার যথেষ্ট পরিমাণের আগ্রহ থাকে এবং যদি আপনি গল্পের মধ্যে একবার ডুবে যান তাহলে আপনি এই বই রেখে উঠতে পারবেন না। 2025-এ হুমায়ূন আহমেদ স্যারের আমি আরও একটি বই পড়েছিলাম, সেটি হচ্ছে একটি কিশোর উপন্যাস, সেটি হচ্ছে সূর্যের দিন। এবং এই সূর্যের দিন উপন্যাসটা আমি পড়েছিলাম হচ্ছে বাংলাদেশের কিশোর উপন্যাস নামের যে দীপ্র প্রকাশনী থেকে প্রকাশিত একটা সংকলন রয়েছে সেটা। যদিও এই সংকলনে টোটাল 9টা বই, আমার কাছে 6টা রয়েছে। তো এইগুলো কোনোটাই আমার তেমন পড়া হয়নি, শুধুমাত্র হুমায়ূন আহমেদ মানে এই সংকলন থেকে আমি শুধুমাত্র সূর্যের দিন বইটাই পড়েছিলাম, মানে গল্পটাই পড়েছিলাম, আর বাকি বইগুলো পড়া হয়নি। আর এই সবগুলো বই হচ্ছে আমি 2025-এই এগুলো সব আমি কালেক্ট করেছি, আপনাদেরকে এক নজর দেখাই। আচ্ছা, তো এই হচ্ছে বাংলাদেশের কিশোর উপন্যাস। 6টা খণ্ড আছে এখানে, 1 2 3 4 5 6। তো এই 6টা খণ্ড আছে, এটার আরও 3টি খণ্ড রয়েছে যেগুলো আমি এখনও কালেক্ট করতে পারিনি, ইনশাআল্লাহ আমি কালেক্ট করে ফেলবো। তো এই সংকলনটা মেবি আর প্রকাশিত হয় না, এটা বহুদিন ধরেই কোথাও পাওয়া যায় না, অর্থাৎ অনলাইন অফলাইন কোনো বইয়ের দোকানে এগুলো পাওয়া যায় না, শুধুমাত্র পুরনো বইয়ের দোকানে কখনো কখনো 1টা 2টা করে পাওয়া যায়। তো আমি সেভাবেই পুরনো বইয়ের দোকান থেকে এগুলো কিনে ফেলেছি। তো যারা কিশোর উপন্যাস পড়তে ভালোবাসেন এবং বাংলাদেশের কিশোর উপন্যাসের সংকলন মানে খুঁজছেন তারা এটা খুঁজে দেখতে পারেন। এখানে আসলে প্রত্যেকটা সংকলনে বিভিন্ন লেখকদের সেরা সেরা যে উপন্যাসগুলো সেগুলো এখানে সংকলন করা হয়েছে, যেমন হুমায়ূন আহমেদ, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আলী ইমাম, তারপরে হচ্ছে এটাতে আছে রাহাত খান, রশিদ হায়দার, খালেদা এদিব চৌধুরী, তারপরে হচ্ছে সৈয়দ শামসুল হক, তারপর জাহানারা ইমাম, আলাউদ্দিন আল আজাদ, সুব্রত বড়ুয়া, কায়জার চৌধুরী, পান্না কায়সার, এরকম মানে বিভিন্ন লেখকদের সেরা সেরা কিশোর উপন্যাসগুলো হচ্ছে এইভাবে সংকলন করা হয়েছে। যদিও এটা পাওয়া যায় না, তবে আপনারা খুঁজে দেখতে পারেন পুরনো বইয়ের দোকানে বা অনলাইনে কোথাও। এরপরে সাদাত হুসাইনের 2টি বই পড়েছিলাম 2025-এ, সেগুলো দেখাবো। সেটি হচ্ছে নিঃসঙ্গ নক্ষত্র, এটা হচ্ছে সাদাত হুসাইনের একটি বিয়োগান্তক উপন্যাস, যদিও এটা বেশ আন্ডার রেটেড বলা যায়, এবং এটা প্রকাশিত হয়েছিল সর্বপ্রথম ভাষাচিত্র প্রকাশনী থেকে, এবং খুবই বিয়োগান্তক একটি লেখা। পড়া শেষে কেমন যেন একটা অনুভূতি হয়, খুব বেশি ভালো না, মানে আমি হয়তো এরকম স্যাড এন্ডিং পছন্দ করি না অতটা, যার কারণে নিঃসঙ্গ নক্ষত্র আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। কেমন লেগেছে আমি জানাবো, খুব তাড়াতাড়ি এই বইটা নিয়ে একটা রিভিউ আসবে। এবং দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে প্রিয়তম অসুখ সে। প্রিয়তম অসুখ এটা দেখতে কিন্তু একটা বিশাল সাইজের একটা বই বলে মনে হয়, কিন্তু আসলে এই বইটা পড়তে সময় লাগে না, খুব বেশি সময় লাগে না। এটা আমি মেবি 2 দিনে এটা পড়ে শেষ করে ফেলেছিলাম আমার কাজের ফাঁকে। তো এটার যে গল্প সেটা হচ্ছে মানে একটা থ্রিলারধর্মী গল্প। একটা মেয়ে প্রথমে একটা ছেলেকে ভালোবাসে, পরে তাকে ভাল লাগে না, সে আরেকটা ছেলেকে ভালোবাসে। আবার প্রথমে সে যে ছেলেটাকে ভালোবাসে সে তার নানান মানে তার জীবনে নানান ধরনের বিপদ আপদ লেগেই থাকে, এবং অনেকটা থ্রিলার বেসড, মানে কিছুটা থ্রিলার রয়েছে এবং অনেকটাই হচ্ছে রোমান্টিক উপন্যাস বা রোমান্স। তো প্রিয়তম অসুখ সে আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি।
আমি এটা প্রায় দ্বিতীয়বার পড়েছি। এর আগেও আমি একবার পড়েছিলাম এবং 2025-এ এটা আমি আবার রিড করেছিলাম রিভিউ লেখার জন্য। এখন আমি যে বইগুলো দেখাবো 2025 সালে আমি যে বইগুলো পড়ে শেষ করেছিলাম অনেক ধৈর্য নিয়ে, অনেকেই এই বইটা নিয়ে অনেক ধরনের ট্রল বা কথা বলে। অনেকটা বলা যায় ভাইরাল বই যেগুলোকে বলা হয়, বর্তমান সময়ের খুবই আলোচিত সমালোচিত কিছু বই। সেটা প্রথমটা হচ্ছে ইট পাটকেল। হ্যাঁ, ইট পাটকেলকে বলা হয় হচ্ছে যে এটা নাকি খুবই ভাইরাল একটা বই 2025 সালের, এবং এটা আমি আগ্রহ নিয়ে পড়েছিলাম, যদিও বইটা আমার না, আমি অন্য আরেকজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো এটা পড়েছিলাম ইট পাটকেল। খুব তাড়াতাড়ি আমি এটা নিয়েও একটা রিভিউ তৈরি করব, ভিডিও। আচ্ছা, আর দ্বিতীয় যে বই সেটা হচ্ছে আড়ালে আবডালে মুন্নি আক্তার প্রিয়া। এই বইটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে এটা আসলে কীরকম সাহিত্য, যে কোনো গভীরতা নাই, কেমন যেন শুধু প্রতিদিন কী ঘটছে আমি সেগুলোই বর্ণনা করে একটা উপন্যাস লিখে ফেলছি। পরে আসলে আমি দেখলাম যে এই লেখিকার বয়স খুবই কম, মানে মাত্র হচ্ছে 21-22 বছর বয়স মেয়েটার, এবং সে প্রায় মানে এই বয়সে 5টা বই লিখে ফেলছে এটা দিয়ে। আমি তো অবাক হয়ে গেছি যে আসলে মানে এত অল্প বয়সে 5টা বই লিখে ফেলেছে। তো আমার কাছে মনে হলো যে না, সে ভবিষ্যতে মনে হয় তার লেখা আর উন্নতি হবে এবং সে আরও ভালো লিখবে। আচ্ছা, এরপরে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পদ্মজা আমি হচ্ছে দ্বিতীয়বার পড়েছিলাম এটা দিয়ে। প্রথমবার পড়েছিলাম 2024-এ, এবং তখন আসলে অর্ধেক পড়ে আমি রেখে দিয়েছিলাম, পুরোটা পড়া হয়নি। 2025-এ এসে আবার আমি এটা পড়েছিলাম জাস্ট রিভিউ করার জন্য, এবং মোটামুটি মানে আমার কাছে মানে এত ভাইরাল বই কেন, কী জন্য, কোন কারণে, আমি কোনো কারণ খুঁজে পাইনি। তো যাই হোক, এটাও পড়েছিলাম 2025-এ সেকেন্ড টাইম। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যামেলিয়া পড়েছিলাম, সাদিয়া খান সুবাসিনীর লেখা। এই বই নিয়ে আমি কি বলবো, মানে আসলে বই মানে একটা প্রকাশনী একটা বই প্রকাশ করে, কিন্তু সেটা প্রকাশ করার আগে তো আসলে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ধরেন একটু সম্পাদনা করা বা কোথাও কোনো মিস্টেক হয়েছে কি না সেগুলো তো দেখবে। কিন্তু কেমন জানি মানে এটা আসলে জাস্ট একটা বই বানিয়ে মার্কেটে ছেড়ে দিলাম, হয়ে গেল। এত সুন্দর প্রচ্ছদ, এত সুন্দর গেট আপ, এত দামি কাগজ ব্যবহার করা হয়েছে, মানে অসাধারণ। আমি জানি যে কাগজগুলো অনেক দামি হয়, খুবই হালকা ওজনের যে কাগজগুলো হয় সেগুলো, এবং মেকআপ গেট আপ খুবই অসাধারণ। কিন্তু লেখা মানে ভেতরের লেখা কোনো প্রকার সম্পাদনা ছাড়াই মনে হয় এটা প্রকাশ করা হয়েছে, এবং অসংখ্য বানান ভুল রয়েছে, প্লট এলোমেলো হয়ে গেছে, তারপরে হচ্ছে ঘটনা কেমন এলোমেলো হয়ে গেছে, মানে ঠিক নাই। তো আমি বলবো যে আসলে বই প্রকাশের আগে প্রকাশনীদের একটু নজর দেওয়া উচিত। আর এটা গ্রন্থরাজ্য থেকে প্রকাশিত হয়েছে, গ্রন্থরাজ্যের বই এত এলোমেলো হবে এটা আমি আশা করিনি। এরপরে 4টা অনুবাদ নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে শত্রু ভয়ঙ্কর লিখেছেন অনিশ দাস অপু। এটা আসলে কোনো গল্পের ছায়া অবলম্বন করে লেখা না, এটা হচ্ছে সিনেমা থেকে ফ্রেম টু ফ্রেম কপি করে লেখা। অর্থাৎ রাইডার্স অব দ্য লস্ট আর্ক, যেটা ইন্ডিয়ানা জোন্স সিরিজের প্রথম সিনেমা, সেই সিনেমা থেকে হচ্ছে এই বইটা একদম ফ্রেম টু ফ্রেম কপি। সো আমার মনে হয় ছোটদের জন্য বইটা ভালো আছে, কিন্তু যারা এই সিনেমাটা একবার দেখে ফেলেছেন অথবা বড় আমার মতো বড় যারা, তারা আসলে এই বইয়ে তেমন কিছু খুঁজে পাবেন না। সো এটা ছিল 2025-এ পড়া আমার একটা অনুবাদ। আচ্ছা, এরপরে আমি যেটা পড়েছিলাম দ্য উইলোস হচ্ছে সতীর্থ প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটা বলা হয়ে থাকে যে দ্য উইলোস হচ্ছে পৃথিবীর ইতিহাসে যত হরর ফিকশন লেখা হয়েছে তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে উইলোস, যদিও আমার কাছে খুব বেশি ভয় লাগেনি। তো খুবই ছোট্ট একটা বই, পড়তে বেশি সময় লাগে না। তো এটা 2025-এ আমি পড়েছিলাম। এটা মেবি আর পাওয়া যায় না, মানে সতীর্থ প্রকাশনী থেকে এটা বের হয় কি না, ওনারা আরও রিপ্রিন্ট করেছেন কি না আমি জানি না। তো এটা ছিল 2025-এ পড়া একটা বই। এরপরে পড়েছিলাম হচ্ছে রাসমন। এই বই নিয়ে আসলে এত সমালোচনা না, আলোচনা আমি দেখেছিলাম ফেসবুকে, যে আমার খুব আগ্রহ হয়েছিল এই বইটা পড়ার জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই বইয়ের মধ্যে আমি আসলে তেমন কিছু খুঁজে পাইনি। অর্থাৎ এই বইয়ের যে গল্পগুলো আছে তার সাথে আমি কোনোভাবেই আমার নিজেকে কানেক্ট করতে পারিনি, আমার ভালো লাগেনি। তবে অনুবাদক এবং ভূমিকা যিনি লিখেছেন
খালিকুজ্জামান ইলিয়াস স্যার, উনি কিন্তু অসাধারণ অনুবাদ করেছেন। মানে গল্পের ভাষা খুবই সহজ সাবলীল, কিন্তু আসলে বইয়ের গল্পটা আমার কাছে বাঙালি পাঠকদের সাথে আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা খুব অর্থী না। আর এই বইটার এত দাম, মানে প্রায় 800 টাকা গায়ের দাম, এবং 400 টাকা আমি কিনেছিলাম। কেনার পরে মনে হয়েছিল যে বই আমি কেন কিনতে গেছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, মানে বইটা পড়া শেষে আমার খুবই ভালো একটা অনুভূতি হয়েছিল, ফ্রেশ একটা অনুভূতি হয়েছিল। সেটা হচ্ছে মোরিসাকি বইঘরের দিনগুলো, অর্থাৎ সাতোশি ইয়াগিসাওয়া লেখা, জাপানি লেখক, এবং অনুবাদ করেছেন সালমান হক, এবং প্রকাশ হয়েছে অবসর প্রকাশনী থেকে। এই বইটা আমি অনুবাদ করেছিলাম, এবং এই বইটা পড়া শেষে আমার খুব ভালো একটা ফিল হয়েছিল, মানে একটা ফ্রেশ একটা ভাইব পেয়েছিলাম আমি এই বইটা পড়ে। খুবই ভালো লেগেছিল বইটা। 3 গোয়েন্দা। তো 3 গোয়েন্দা ভলিউম 1। এখন আমাকে অনেকেই বলবেন, ভাই আপনি এত বড় হয়ে 3 গোয়েন্দা পড়েন। আমি আসলে ছোটোবেলায় 3 গোয়েন্দা পড়ার সুযোগ পাইনি। হয়তো এটা আমার দুর্ভাগ্য ছিল যে মানে আমি এত বই পড়ুয়া, মানে বই পাগল মানুষ, অথচ ছোটোবেলায় আমি 3 গোয়েন্দার খোঁজই পাইনি, কেউ আমাকে বলেইনি, কারণ আমার পরিবার আসলে বই পড়ুয়া পরিবার ছিল না। তো আমি আমার ফ্যামিলিতে একমাত্র বই লাভার বলা যায়। সো আমি বড় হয়ে 3 গোয়েন্দা পড়ছি। সর্বপ্রথম আমি 3 গোয়েন্দা মেবি কলেজে উঠে পড়েছিলাম, সেটা অন্য একটা সংকলন ছিল, এবং এইটা। আচ্ছা, এরপরে ছোটদের আরও একটি সিরিজ আমি 2025 সালে শুরু করেছি। এই সিরিজের 6টি বই রয়েছে, আমি অলরেডি 2টা বই পড়ে ফেলেছি, এবং বাকি 6টা বই 2026-এ মেবি আমি পড়ে শেষ করতে পারবো। সেটি হচ্ছে অয়ন জিমি সিরিজ। অয়ন জিমি সিরিজের যে 6টা বই রয়েছে, সেই 6টা বই আমি অলরেডি কালেক্ট করে ফেলেছি, এখন শুধু পড়ে ফেলতে হবে। তো এই আচ্ছা, তো অয়ন জিমি সিরিজের এই হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 6টা ভলিউম। আচ্ছা, অয়ন জিমি নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অয়ন জিমির যে ভলিউম 1 মানে 1, সেখান থেকে কিন্তু এই সিরিজের প্রথম গল্প শুরু হয়নি। আচ্ছা, অয়ন জিমি সিরিজের যে প্রথম গল্প সেটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1992 সালে, এবং 1992 সালে প্রকাশিত যে গল্প সেটা ছিল হচ্ছে কালকুক্ষী, এবং এটা কিন্তু আসলে সংকলন করা হয়েছে অয়ন জিমি ভলিউম 3-এ। তো প্রথম 3টি গল্প ভলিউম 3-এ, দ্বিতীয় 3টি গল্প হচ্ছে ভলিউম 4-এ, এবং তৃতীয় 3টি গল্প হচ্ছে ভলিউম 1-এ, চতুর্থ 3টি গল্প হচ্ছে ভলিউম 2-এ, পঞ্চম 3টি গল্প হচ্ছে ভলিউম 5-এ, আর ষষ্ঠ 3টি গল্প হচ্ছে ভলিউম 6-এ। এভাবে তো কেউ যদি অয়ন জিমি শুরু করতে চান, তাহলে আপনারা অয়ন জিমি ভলিউম 3 থেকে শুরু করলে মেবি প্রথম গল্প থেকে শুরু করতে পারবেন। বাইরে আজান হচ্ছে, তো আজকের এই ভিডিওটি শেষ করব হচ্ছে কতগুলো পত্রিকা দিয়ে, অর্থাৎ 2025 সালে আমার পড়া 5টি পত্রিকা দিয়ে হচ্ছে ভিডিওটা আমি শেষ করব। সেটি হচ্ছে প্রথম যে 3টি পত্রিকা আমি পড়েছিলাম সেটি হচ্ছে বছরের শেষের দিকে, আগস্ট, নভেম্বর এবং অক্টোবরের 3টি রহস্য পত্রিকা। রহস্য পত্রিকাও আমি সর্বপ্রথম মেবি পড়েছিলাম কলেজে উঠে, তো ওই সময়েও বেশ ভালো ছিল, এখনও মোটামুটি ভালো, একদমই ফেলে দেওয়ার মতো গল্প এখানে প্রকাশিত হয় না, মোটামুটি একটা কোয়ালিটি রহস্য পত্রিকা মেনটেন করে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এরপর যেটা পড়েছিলাম 2025-এর নভেম্বরের দিকে, সেটি হচ্ছে কিশোর আলোর নভেম্বর সংখ্যা, এবং এইটা হচ্ছে রকিব হাসানের বিদায় সংখ্যা, বা রকিব হাসানকে নিয়ে লেখা, যার জন্য এটা আমি পড়েছিলাম। বেশ মোটামুটি ভালো কয়েকটি লেখা রয়েছে। আচ্ছা, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে শব্দঘর। শব্দঘরের 2025-এর গল্প সংখ্যা, এটা হচ্ছে 13টি জাদু বাস্তবতার গল্প, এবং 12টি হচ্ছে মনোজাগানিয়া গল্প। এই গল্পের সংকলন, অর্থাৎ 25টি গল্পের সংকলন নিয়ে হচ্ছে শব্দঘর। এই বইটা আমি 2025-এ পড়েছিলাম। সো বেশ ভালো, তবে বেশ কয়েকটি গল্প আমি আসলে বুঝতে পারিনি যে মানে কি বলতে চাচ্ছে, আর বেশ কয়েকটি গল্প খুব ভালো লেগেছিল। একটা সংকলনে সাধারণত এরকমই হয়, কিছু গল্প আসলে ভালো লাগে না, কিছু গল্প আসলে খুবই ভালো লাগে। তো এটা অন্যতম একটা পত্রিকা 2025 সালে পড়া। তো এই হচ্ছে 2025 সালে পড়া আমার সবগুলো বই, মেবি 55টা বই আমি পড়েছিলাম।
তো আপনারা যারা এত দীর্ঘ সময় ধরে এই ভিডিওটা দেখছেন, এখনও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিতে পারবো চ্যানেলে। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।